বাংলার মানুষ সাপোর্ট করে, তারা কিন্তু এত বিচার বিবেচনা করে করেনি। তারা ছাত্রদের দিকটা দেখেছে, এটা ফিল করেছে যে সত্যি এটা অনৈতিক, এটা অনাচার, এর জন্য আমাদের মুখে আওয়াজ তোলা উচিত। এতদিন তারা জিওপলিটিক্যাল ব্যাপার দেখেনি। তো কোথাও গিয়ে এটা আমার পিনাকি ভট্টাচার্যের মধ্যে খুব বেইমান মনে হলো। কারণ আমি একটা প্রপার ওয়ার্ড বেইমানি ইউজ করবো। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে ইউনুসের নত জানু ভারত প্রীতি। ভারতে যাচ্ছে 3000 টন ইলিশ পিনাকি ভট্টাচার্য এবং চ্যানেল নেমও পিনাকি ভট্টাচার্য। চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব, এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। বড় ভাই, এটা প্রশংসা করছি আর মাথা তুটে গেছেন, বক্তি মাতো দিতে পারেন না, তো বক্তি মাতো চাইতে যান কেন বড় ভাই? হাত নাকি আপনি কি মাস্তান নাকি আমার মতো অ্যাক্টিভিস্ট? আপনি একটা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, আপনি কি হাত কথা বলতে পারেন? শোনেন বড় ভাই, আপনারা একবার বড় ভাই দেখছি, তাই আপনারা আমি কটু কথা বলবো না, কিন্তু ব্যাপারটা বুঝায় কই। কারণ রাষ্ট্র, রাজনীতি, পলিটি, জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক, আইন, এই সমস্ত বিষয়গুলো বোধহয় আপনার বোঝা নাই, সরগর হয় নাই। আপনার রাষ্ট্রের নির্বাহী একজন, আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে, আপনি শুধু একা না, আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে। রাষ্ট্রের সেই শক্তিটা আপনার ব্যক্তিগত শক্তি না, সেটা জনগণের সার্বভৌম শক্তি। যেই জনগণ সেই সার্বভৌম শক্তি আপনারে দিচ্ছে রাষ্ট্রের মাধ্যমে, সেই জনগণকে হাত দেওয়ার দায়িত্ব বা অনুমোদন দিচ্ছে, দেয় নাই। আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি রাষ্ট্রে কোনো ক্ষমতা নেই নাই, তারপরেও তো আমি গুন্ডার মতো আচরণ করতে পারি না, কারণ আমি আমার সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের কাছে অর্পণ করছি। আমার কেউ মারলে নিজে প্রতিশোধ নিই না, আমি রাষ্ট্রে বলি তুমি এর বিচার করবা। তা আপনি কি গুন্ডা, মাস্তান না মাফিয়া যে হাত ভেঙে দেওয়ার কথা বলেন? নাকি ভাবছেন এভাবে কথা বললে পাবলিক শুনবে, ভয় পাবে, ডরাইবে? জি না, ডরাইবে না। খবরদার এভাবে কথা বলবেন না। এবার আসেন আর একটা আলাপ করি সিলেবাস সংশোধন নিয়ে। সিলেবাসের একটা নতুন কমিটি হয়েছে, তো খালি দেখি সব আমাদের আর কি কয়, ওই প্রধান উপদেষ্টা আজিম নজরুলের পছন্দের লোকজন আর কি। হ্যাঁ, তো আমি অবশ্য কাউরে নিয়ে কিছু কইতেছি না, কিন্তু এখানে ধর্মীয় জ্ঞান নিয়ে কোনো একাডেমিক লোক নাই। তো আমি একটা রিকোয়েস্ট করি, মানে এইখানে আসিফ মাহতাব উৎসরে কোঅপ্ট করেন, তরুণ একাডেমিশিয়ান, ইসলামপন্থীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে, শিক্ষক একজন, আর এই আন্দোলনে মাঠে থাকছে সে, শুধু মাঠে থাকে না, ছাত্রদের সাথে গ্রেপ্তার পর্যন্ত হয়েছে, নির্যাতিত হয়েছে। ওরে কোঅপ্ট করেন, ওরে কোঅপ্ট করলে আপনারাও ভালো কাজ করতে পারবেন, ও ইনপুট দিতে পারবে, ভালো ইনপুট দিতে পারবে। কমিটিটা ইনক্লুসিভ হবে, সবার মতামত থাকবে। ওর সাথে কথা বলে দেখবেন ও খুবই রিজনেবল ছেলে। এবং এখন যদি মনে করেন যে আমার রিকমেন্ডেশন শুনবেন না, মানে আমার নিয়ে তো অনেকের কুরকুরে নিয়ে আছে, আমি যা করবো সেটার উল্টার কাজটা করবে আর কি, তো তাইলে একজন আপনাদের পছন্দ মতো আলেমকে নেন বা দুইজন আলেমকে নেন, আবার ফরিদউদ্দিন মাসুদের নিয়েন না। হ্যাঁ, কিন্তু যদি আমার এই রিকোয়েস্ট কে অগ্রাহ্য করেন তাহলে কলে আপনাদের ধরবো, একজন কইরা লিস্ট ধরে ধরবো। হ্যাঁ, অনেকে বলেন যে আপনি বাংলাদেশে বুঝছেন দিলে কেউ গুরুত্ব দেয় না, জসমিন দেশে জদাচার, আপনি ভদ্রভাবে কথা বলবেন, আপনারা পাত্তাই দেবেন না। আমি যে প্রফেসর ইউনুসকে এত রেসপেক্ট করে কথা কই, পাত্তা দিছে?
দেয় নাই। হ্যাঁ, যেদিন উনারা ধরবো সেদিন উনি ঠিকই শুনবেন, এই যে লাইন ধরে শুনবেন, একদম সোজা হয়ে যাবেন। যাই হোক, আর কই না। তো এবার আসেন ইন্ডিয়ায় ইলিশ পাঠানো নিয়ে আলাপ করি। উনার এক উপদেষ্টারে নিয়ে আইজার প্রফেসর ইউনূসের আর নাই ধরি না, ঠিক আছে, উনার উপদেষ্টারে নিয়ে ধরি। তবে ইন্ডিয়া ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত প্রফেসর ইউনূসেরই, উনার নির্দেশে ইলিশ মাছ পাঠানো হয়েছে। কারণ তার উপদেষ্টা কইছে যে একদম উচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত আসছে, এবং কইছে যে এটা নাকি মেলা চিন্তা ভাবনা কইরা নাকি নিছে আর কি। হ্যাঁ, প্রফেসর ইউনূসের ধারণা হয়েছে যে উনার ইলিশ পেয়ে মোদি খুশি হবে আর আমেরিকা প্রফেসর ইউনূসের দেখা দিবে। আমরা তো দেখছি যে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আপা সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছিলেন যে ভারতে কোনো ইলিশ পাঠাইতে পারবে না, ক্ষমা চাইতেছি, এটা দামি মাছ। আমরা দেখছি যে আমাদের দেশের মানুষ ইলিশ খাইতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয়, এবং জনগণ কিন্তু ইলিশ মাছ পাঠানো হোক এটা চায় না। এত সবকিছুর পরেও এই মৎস্য উপদেষ্টার কথা ভুল প্রমাণ কইরা 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। আগের 2 বছরে অর্ধেক ইলিশও যায়নি কিন্তু ভারতে। মানে এই পর্যন্ত 5500 টনের মতো গেছে হাসিনার আমলে 4 বছরে, আর প্রফেসর ইউনূসের সরকার 1 বছরে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দিছে। তো ওই মৎস্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করেছে বাণিজ্য মন্ত্রী, করে নাই। আলাপ করা জরুরি কিনা সেটা কিন্তু বলি নাই। এইখানে মৎস্য উপদেষ্টা একটা কথা পাবলিকলি বলছে, সেখানে তার সাথে আলাপ করে নেবে না। নিজের সহকর্মীর প্রতি কি নিদারুণ উপেক্ষা। ফরিদাপার তো উচিত পদত্যাগ করা। আমি মৎস্য উপদেষ্টা হইলে আমি পদত্যাগ করতাম। আমি ফরিদাপারে পরামর্শ দিতেছি পদত্যাগ করেন না, আপনি সম্মানিত হবেন, দেশের মানুষ আপনাদের সম্মান দেবে। আর খুব ইন্টারেস্টিং বিষয় হলো সাধারণত শনিবার সরকারি ছুটির দিন, তাই সচিবালয় বন্ধ থাকে। তবে গত শনিবার যেদিন এই অর্ডারটা বাড়াইছে কতখানি কুরকুরানি দেখেন বাণিজ্য উপদেষ্টা। সেদিন অফিস ছুটির দিন অফিস খোলা রেখা বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির অর্ডার দেওয়া হয়েছে। এই জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে কয়েকজনকে অফিস করতে হয়েছে। আর বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিকের নাকি প্রশংসা করছে। ওই কই থেকে জানলো? এই বেটা তুই কই থেকে জানলি রে? হ্যাঁ, পাবলিক প্রশংসা করিছে কইছে। হ্যাঁ, প্রশংসা পাবলিক করিছে কেমনে বুঝলেন? কেঙ্কা করে বুঝিছেন? আমি এটা ভোট করেছিলাম, 1 লাখের উপরে মানুষে ভোট দিছে। 78% মানুষ করছে যেটা আপনি একটা নিন্দিত কাজ করেছেন। পাবলিকের কথা কইলেই হইলো, বললেই হইলো, যা করবেন সেটাই মেনে নিব আমরা। ভালজুন পাইছেন আমাকে রে, ধুনপুন বুঝান আমাকে রে মিয়া। আরো কইছে যে দেশে এত পরিমাণে ইলিশ হয় যে 3000 টন ভারতে পাঠালে বাজারে কোনো প্রভাব পড়বে না। তারা কইতেছে আমাদের কম দামে পেঁয়াজ দেয়, তাহলে এই পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেন। আরো বলছে চাঁদপুরে যে ইলিশ ধরা পড়ে এই 3000 টন নাকি একদিনের ধরা পড়া ইলিশের সমান। ভারত নাকি আবার বন্ধু দেশ। এই উপদেশটা কি প্রফেসর ইউনূসের উপদেশটা নাকি আওয়ামী লীগের উপদেশটা? কাউয়া কাদেরও তো ইনকা করে কথা। এই যে এডিটর সাহেব কাউয়ার সাউন্ড দেন, যে অনেকদিন শুনে না, হ্যাঁ জোরে দেন, আরো জোরে দেন। হচ্ছে এই কাউয়া কাদেরও তো ইনকা করে কয় না। এদের ছাত্রর উপদেশটা বানাইছে। রাস্তায় ছাত্ররা ঢাকা না দিল্লি স্লোগান দেয়, চোখ বড় বড় করে আবার স্লোগান দেয়, ভাতখানা এমন খাইয়া ফেলবে ইন্ডিয়ারে। আর উপদেশটা বানায় এরকম ভারত বন্ধুরে। পুরো যে বানানো হয়েছে উপদেশটা, ওই কি জানে দৈনিক কত টন ইলিশ উৎপাদন হয় দেশে? ইলিশের বার্ষিক উৎপাদন 3,46,000 মেট্রিক টন। তার মানে দৈনিক 1000 মেট্রিক টনেরও কিছু কম উৎপাদিত হয়। এটা তো বিবিসির রিপোর্ট, তাই না? 1 মে 2024 ওই ক্যাকা করে কয় যে দিনে 3000 টন ইলিশ উৎপাদন হয়। হাসিনার মন্ত্রীগুলো ছিল মূর্খ, আর প্রফেসর ইউনূসের মন্ত্রীগুলো হয়েছে হাম্বাগ। হাম্বাগ মানে জানেন তো, ভাবেই আম্বিয়া, মানে ভাব দেখায় যে ওই বেশি একেবারে যাই না, একেবারে আকাশে উঠে গেছে, ওই স্যার আর কেউ কিছু জানে না। হ্যাঁ, আর সবাই তেজপাতা, ওরা একাই জানে, ওই একাই বুঝে। হ্যাঁ, তো দেখলেন তো কামে, ওই জানেই না, কথা কওয়াই লিখবে। আর ওই যেদিন বন্ধু রাষ্ট্র বইলা ইলিশ পাঠাইলো, সেদিনই অমিত শাহ কি কইলো? বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে। দেখেছেন বন্ধু রাষ্ট্র কেঙ্কা লাগে, চিন্তা করেন তো। আমি ওরা ধরতেছি খারাপ। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব আগে ইলিশের বিষয়টা বুঝেনি। ইলিশ নিয়ে আমি অনেক আগে একটা এপিসোড করেছিলাম, এটা আপনারা দেখছেন কিনা জানি না, অনেক টাইম নিয়ে করেছিলাম, পারলে এটা দেখে নিয়েন। এটা কি লেখা আছে এটা সেটা বড় করে দেখান। এটা আমেরিকার মিনেসোটা স্টেটে হাসিনার পাঠানো ইলিশ ওরিয়েন্টাল দোকানে বিক্রি করছে ভারতের পণ্য বইলা, অনেক সস্তায়, প্রায় এক পাউন্ড $5 মতো। হাসিনার পাঠানো উপহার বেচে তারা লাভবান হইতেছে। ইন্ডিয়া নিজে ইলিশ মাছ ধরে, আবার সেই ইলিশের সাথে আমাদের ইলিশ মিশা এক্সপোর্ট করে। দেখলেন তো বাঙ্গু এলিট, যেমন এই যে মোস্তফা সরোয়ার ফারুকী কইছে যে আমাদের ইলিশ দেওয়া উচিত,
আমাদের নাকি মন ছোট দেখাচ্ছে আমরা যদি ইলিশ দেখাইতে না পারি। ফারুকের তো ইন্ডিয়া প্রেম বানের পানির মতো গড়গড়ায় পড়ে আর কি। ইন্ডিয়ান নায়িকা নিয়ে সিনেমা বানায় তো তাই, আমিও সিনেমা বানালে তাই টেরাই করতাম আর কি, পানির নাগাদ প্রেম গড়গড়ায় পড়ে কিনা। আর একদল কইতেছে কলকাতা আমাদের আন্দোলনের সময় সাপোর্ট দিছে, কথা সত্য। যেটা বিবেচনায় এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। কিন্তু এটা ভুলেন না যে ওরা ওদের একটা আলোকিত অংশ সাপোর্ট দিছে, সংগতি জানেছে, সবাই না। আবার আমাদের লড়াইয়ে সাপোর্ট দিয়ে নিজেরা গৌরব বোধ করছে, এটা একটা ফেনোমেনন। এটা সারা দুনিয়ায় হয়, বীরত্বের সাথে মানুষ নিজেকে যুক্ত করে। বাংলাদেশের মানুষ এই দানবীয় শক্তির সাথে বিক্রমের সাথে লড়াই করতেছে, এটা ভাগ নিবে না, ওরা জিন্দগি পারবে এরকম করতে, তো নিছে, ভাগ নিছে, তো ঠিক আছে নিছে, সেই জন্য কৃতজ্ঞ হওয়া লাগবে নাকি? এই হাসিনার মতো এই যে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে জন্য আমাদের কৃতজ্ঞতা জানাইতে হবে 50 বছর ধইরা? হ্যাঁ, তো আমাদের আন্দোলনের সময় 2টা মিছিল করেছিল, সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে ইলিশ মাছ পাঠায়? হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ ফারাক্কা দেয় নাই। ফারাক্কা দিয়ে পানি কই যায়? গঙ্গায়। তো পদ্মায় ইলিশ চায়, পদ্মায় পানি দেয়? পশ্চিমবঙ্গের মানুষ পানি দেয়? দেয় না। তিস্তার পানি কে আটকাইছে? মোদি আটকাইছে না মমতা ব্যানার্জি আটকাইছে? মোদি আটকায় নাই। হাসিনা পতনের পরে বাংলাদেশ নিয়ে যত ক্যাম্পেইন হয়েছে কে করছে? কলকাতাই তো করছে। বিবিসি দেখেছে কিভাবে ভারত একের পর এক মিথ্যা খবর ছড়াইছে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে। আর বাংলাদেশে যখন বন্যা হইল তখন ওরা কি রকম উচ্ছ্বাস করছে, মনে ভুলে গেছেন? প্রত্যেক বছর যেন এরকম বন্যার পানি দেয়, এটা আশা করিছে। ওটা আবার দেখেন আপনার কারণে আপনি গেলে, এমনি তো গেলেই না, এই দেশে কোন আচরণ দিয়ে মানুষগুলো মনে হয় দেখেছেন কিভাবে কি সমস্ত কমেন্ট করেছে, সব করলাম না, শুধু ব্যক্তি পর্যায়ে না, এই যে জি24 ঘন্টা নিজে বাংলাদেশের এই অসহায় পরিস্থিতির নিয়ে ব্যঙ্গ করে নিউজ করেছে না, দেখেছেন না আপনারা? দেখেন আবার এরে বলে বন্ধু দেশ আমাদের উপদেষ্টা। এবার আসেন এই উপদেষ্টা একটু সুলুক সন্ধান করি। এই উপদেষ্টা হাসিনার মন্ত্রী রুহুল হকের বেয়াই। রুহুল হক একটা বিশিষ্ট চোর, সে চোরের সাথে পারিবারিক সম্পর্ক করছে যখন রুহুল হক মন্ত্রী। রুহুল হক চুরি করে নাই, ওই জানে না? এই সব রসুনের টুপকি একই জায়গায়, বুঝছাও? বাঙ্গু সব এলিট একই জায়গায়। আমি শুনছি সব উপদেষ্টার ব্যাপারে নাকি কিছু দ্বিমতের সমালোচনা থাকলেও এর ব্যাপারে সালাউদ্দিন সাহেবের ব্যাপারে কোনো সবাই নাকি একমত ছিল, তা তো থাকবেই। এটা তো আর এক এলিটের সরকার। হাসিনা শুধু বদলাইছে, আর কি বদলাইছে? কিছুই বদলায়নি। এখন এখনো বিচার বহির্ভূত হত্যা রাষ্ট্রীয় বাহিনীর হাতে। উল্টা শুরু হয়েছে সর্বব্যাপী অরাজকতা। আর্মি কিভাবে পিটাইতেছে দেখেছেন? আমি আর ছবি টবি দেখাইলাম না, কত ভিডিও টিডিও আপনারাই দেখেছেন। এখানে দেখা যায় কি সেনা সদস্যরা মারধর করতেছে গরিব মানুষদেরকে। অল্প কয়েকদিন আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় এরা ছাত্র জনতার উপরে ছিল না? পুরা দেশকে লুট করে খাওয়া সালমান এফ রহমান অথবা হাসিনার আইনমন্ত্রী আনিসুল হককে এই জওয়ানরা কখনো এইভাবে পেটাইতে পারবে বা পারছে? হাসিনার কোন মন্ত্রীরা পেটাইছে এইভাবে? পারবে? পারবে না। যত জুলুম, যত হেডম, যত বীরত্ব সব গরিব মানুষের সাথে, বুঝেছে? সেই জন্য এটা হইতেছে এলিটের সরকার, একটা সব বড় লোকের সরকার। উপদেষ্টা মুজিবের ছবি পিছে লাগা অফিস করে। একটা জিনিস পাইছেন, এটা হইতেছে ফ্রিডম অফ স্পিচ। তবে ভাইবেন না এটা মহৎ হইয়া প্রফেসর ইউনুস দিছে আমাকে না। প্রশাসনের একটা বেড়া ছাড়া অবস্থা, পারবে না এখন আমাদেরকে ধরতে। পুলিশই নাই, কাড়ে দিয়ে ধরবে, কাড়ে দিয়ে আমাদের পিছে লাগাবে, সেই জন্য কিছু কয় না। ও পুলিশ যদি ঠিক থাকলো নি, দেখলেন আমাদের পিছে এখনো লাগলো নি। প্রশাসন আর উপদেষ্টারা হাসিনার মন্ত্রীর মতো বলে ভারত বন্ধু রাষ্ট্র। স্বামী স্ত্রী এখনো বলে নাই, কারণ প্রফেসর ইউনুসের ক্যাবিনেট তো বুড়া খাটাস দিয়া ভর্তি, তাই কয় নাই। বয়স না কম হলে ঠিকই ইনকা করে মেটাফোর দিল নি। হ্যাঁ, এমনিতে তো পদ পাইতে দিতেছে, তো ওদের দিল নি ইনকা করে আর কি। এমন দিকে যাইতেছে না, কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলিগ আমলে ভালো ছিল। কবি কবি লিখে রাখেন, আমি আজকে কইলাম তো লিখে রাখেন। মেলা কিছু কইছি আগে, ঠিক হয়েছে না? দেখেন এটাও ঠিক হবিনি। আর কি কইছে? ডেঞ্জারাস কথা কইছে। ওই কইছে আমরা নাকি ইমোশনাল কথা কই। বিপ্লব গণ অভ্যুত্থান কি ইমোশনাল না? হ্যাঁ, এই বিপ্লবে হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিল, তার রক্তের উপর দিয়া ও ক্ষমতা উপভোগ করতে আসছে, আর আমাদের উপহাস করে ইমোশনাল কইয়া। সালাউদ্দিন সাহেব, আপনি বয়স্ক মানুষ, বুড়া, তো আজকে আপনারা গালি দিলাম না, বুড়া গালি না আর কি, আমিও বুড়া, তো এনা সিল দিলাম। এটা সাহেব এটার কপালে ইন্ডিয়া বন্ধু কইয়া সিল মেরে দেন, তো এটা ঠকাস কইরা মারিছেন। ঠিক আছে, আরেকটা মারেন, আরেকটা মারেন, 3টা মারিছেন। ঠিক আছে সালাউদ্দিন সাহেব, এই অপমান উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। আপনি যদি আমার না চিনা থাকেন,
আপনার কলিগদের কাছ থেকে, সহকর্মীদের কাছ থেকে চিনে নিয়েন, শুনে নিয়েন, আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকেও শুনে নিয়েন, এটা জোয়ান পোলাপানদের কাছে শুনে নিয়েন আমি কি জিনিস। আর আমার বুঝেছেন আমার সমৃদ্ধ একটা গালির ভান্ডার আছে, বুঝছাও তো। এই যে এটার পরে গালি খাবেন, হ্যাঁ পরের কোর্সে যে গালি খাবেন না, 7 দিন নাপাক থাকবেন, হ্যাঁ কথা দিলাম। এরপরে 2 সপ্তাহ নাপাক থাকবেন, এরপরে 1 মাস নাপাক থাকবেন। সালাউদ্দিন সাহেব, আপনি ইমোশনাল কইয়া উপদেষ্টা থাকার বৈধতা হারাইছেন, আপনি বিপ্লবকে উপহাস করছেন, আপনি পদত্যাগ করবেন, অবশ্যই পদত্যাগ করবেন। পদত্যাগ না করলে এরপরে যদি শিক্ষা না হয় আপনারে কিন্তু ওই ইলশা আমরা হান্দায় দেব। ওর আপনার যেটি পাওয়া হবে সেটি আপনার গাড়ি আর মাথা পচা ডিম মারবে। আমি পারমিশন দিয়ে দিলাম আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের। আর প্রফেসর ইউনূসের সরকার কয়দিনের রাস্তাত বেড়াইতে পারবেন না যদি বেশি তেরি করেন। পদত্যাগ না করে যদি খিচ্চা পড়ে থাকেন না নির্লজ্জের মতো, আমি তো দেশে ফিরবো, একদিন না একদিন ফিরবো, হ্যাঁ তার ঠেকাইতে তো পারবেন না। সেদিন কলে ধরমু আপনারে, হ্যাঁ দেখি কে বাঁচায় আপনারে, প্রফেসর ইউনূসও বাঁচায় কিনা। আমার ক্রোধ থেকে আপনারা কেউ বাঁচাইতে পারবে না যদি আপনি পদত্যাগ না করে খিচ্চা মেরা বসে থাকেন অথবা দুঃখ প্রকাশ না করেন প্রকাশ্যে। আমি কলে কামলা দিয়া কাজ করি না, বুঝছাও, কামলা দিয়া কাজ করি না, নিজের হাতে কাম করি। হাসিনা মোদিরে কেয়ার করি না। আর আপনি তো মামুলি হামজর মিয়া, আপনার উষ্টা দিতে আমার বেশি কষ্ট করতে হবে না। বুঝে নেন জিনিসপত্র, 2টা অপশন দিলাম, পদত্যাগ করবেন, জাতির কাছে ক্ষমা চাইবেন, কোনটা করবেন আপনার ব্যাপার। এমনি বেড়াছাড়া অবস্থা, তার উপরে আমাদের সহ্য করার ক্ষমতা প্রফেসর ইউনূসের সরকারের নাই। কিছু কই নাই এতদিন, মজা পেয়ে গেছেন না, হ্যাঁ নিজের প্রচুর ক্ষমতাবান ভাবছেন, হ্যাঁ আপনি আমার এইটা, আপনি আমার ক্ষমতা একদম বুঝে দেবো। কাক কয় ক্ষমতা, ক্ষমতা জিনিসটা বুঝেনি নাই, জানেন তো। বাঘে চুলে 18 ঘা, ঠোলায় চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো এখানে আমরা পুরো বক্তব্য শুনলাম, প্রায় 16 মিনিটের ভিডিও ছিল এবং তার প্রত্যেকটা কথা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশন সবকিছু আমরা দেখেছি, বোঝার চেষ্টা করেছি। আর কিছু কিছু কথা আমরা এগ্রি করছি, কিছু কিছু কথা নয়। যেগুলো এগ্রি করছি সেগুলো হতে পারে যে হ্যাঁ যে মেলবন্ধন থাকা দরকার প্রত্যেকটা আর কি ডিপার্টমেন্টের, সেটা কোথাও গিয়ে ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে হচ্ছে না, কারণ মৎস্য উপদেষ্টা একরকম বলছে, বাণিজ্য উপদেষ্টা আর একরকম কাজ করছে, তো এই জিনিসগুলো হচ্ছে না। বা কোথাও গিয়ে হয়তো মানে আওয়ামী লীগ সরকার চলে গেছে, তো তাদের কিছু ছদ্মবেশী মানুষজন এখনো ডিপার্টমেন্টে বা এখনো সরকারে রয়ে গেছে, যার জন্য হয়তো যে বাংলাদেশে এত যে কষ্ট করা, এত ত্যাগ শিকারের পর যে স্বাধীনতাটা এসে, সেটা কোথাও গিয়ে হয়তো যথাযথ ভ্যালু পাচ্ছে না। কিন্তু আমি একদম ডিসএগ্রি করছি, কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি এবং প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের চিন্তা ভাবনা, তাদের মানে বিচার ভঙ্গি বলুন বা এই সমস্ত জিনিসগুলো আলাদা আলাদা হতে পারে। কেউ আমার আত্মীয়দের মধ্যে কেউ আওয়ামী লীগ করে বলে মানে মানে পরবর্তীকালে যে ব্যক্তিটা এখন নিয়োজিত হয়েছে সেই ব্যক্তিটা খারাপ, সেটা কিন্তু ভেবে নিলে খুব বাজে জিনিস হয়ে যাবে। কারণ বিষয়টা সম্পূর্ণ দুটো আলাদা মানুষ, তাদের দৃষ্টিকোণ, বিচার বা তাদের কার্যকারিতা সমস্ত কিছু আলাদা রকম হতে পারে। তো কে আত্মীয় থ্রুতে আওয়ামী লীগ করছে, আত্মীয়তা আত্মীয়তার জায়গায়, কাজ কাজের জায়গায়, তো সেক্ষেত্রে দুটো এক করলে আমার মনে হয় না সবসময় ঠিক হবে। হ্যাঁ এটাও ডেফিনেটলি, কারণ প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি রয়েছে। বাট তাও আমি যদি এটাকে ধরে নিই যে হ্যাঁ চলো হয়তো আওয়ামী লীগের সাপোর্টে রয়েছে, এটা হতে পারে। কিন্তু যেগুলো একদমই আমরা ডিসএগ্রি করছি, যে ইলিশের ব্যাপারটা, আমার যেটা মনে হয়েছে যে হ্যাঁ এটা হতে পারে যে শনিবার সরকারি ছুটি, সেখানে ওরকম ভাবে কারচুপি করা যায়, সেটা হতে পারে যে একটুখানি হয়তো জিনিসটাকে একটু মোচড় দেওয়া হয়েছে কোথাও গিয়ে, বা এগুলো ঠিক নয়। তো এখানে যেটা বলা হলো যে বাংলাদেশ থেকে ভারতে যেটা রপ্তানি করা হচ্ছে সেটা 1 দিনের উৎপাদনের সমান, কিন্তু প্রপার হিসাব করলে দেখা যাচ্ছে যে না, সেটা প্রায় 3 দিনের উৎপাদনের সমান। তো আমার এটা মনে হয়েছে না এটা এমন কিছু হিসাবের ফারাক না, যে অনেক সময় আমরা কথায় কথায় বলেও দিই, তো সেটা 1 দিন না 3 দিন, এটা এমন কিছু ফারাক করার কথা না, যেটা আমরা যদি ইয়ারলি দেখি এটা হিউজ একটা ব্যাপার। এবং এখানে যেটা সবথেকে বেশি আমার মনে হলো, এই ক্ষেত্রে আমি একটা ভিডিও দেখেছি রিসেন্টলি, আপনার যদি কোনো একটা টিভি নিউজ চ্যানেলে, আমি ঠিক পার্টিকুলার এই নামটা বলতে পারছি না, বাট আমি এরকম দেখেছি যে বাংলাদেশি মানুষরা আগে মানে ভারতে ইলিশ যখন রপ্তানি করা হতো তখন খেত 1800 টাকা কেজি ভ্যালুতে, আর যখন রপ্তানি করা বন্ধ হয়ে গেছে তখন কালোবাজারির জন্য সেখানে বাংলাদেশের মানুষ ইলিশ খাচ্ছে 2000
কেজি টাকা টাকায়। কেজি। তাহলে তো মানে 200 টাকা কোথাও গিয়ে বেড়ে গেল। আর এটাতে তো ইললিগাল উপায়ে আমি শুনেছি যে মানে বাংলাদেশি জেলেরা যখন মাছ ধরতে যাচ্ছে গভীর সমুদ্রে, সেখানেই নাকি ইন্ডিয়ান জেলেদেরকে বেচে দিয়ে তারা আর কি ট্রলার নিয়ে ফিরে আসছে। তো এখানে কোথাও গিয়ে তো লাভ কিছু হচ্ছে না, আমরা তো পেয়েই যাচ্ছি। হ্যাঁ, পেয়ে যাচ্ছে সাধারণ মানুষরা, তো বরং উপরন্তু আরো বেশি টাকা পে করছে। এক্স্যাক্টলি। তো এটা একটা গেল, কিন্তু যেখানে প্রপার ওয়েতে যদি রপ্তানি হয় তাহলে সেখানে বৈদেশিক মুদ্রাটা কোথাও গিয়ে অফিসিয়ালি আসছে এবং সেটা কোনো ব্ল্যাক মানি হচ্ছে না, এটা একটা গেল। আর এখানে এটা বলা হয়েছে যে কলকাতার কিছু মানুষ আমাদের সাপোর্ট করেছে, কিন্তু এটা কলকাতার কিছু হাইলাইটেড মানুষ এবং তারা সাপোর্ট করে নিজেদের ক্রেডিট নিতে চায়, যেমন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় তারা নিয়ে এবং এরকম পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়ে থাকে, বীরত্বের জায়গায় তারা অংশগ্রহণ করে ক্রেডিট নিতে চায় ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা হচ্ছে মানে না, বীরত্বের জায়গায় অংশ নিতে চায়, এটা শুধু কলকাতার মানুষের কথা বলেনি, ওই তো ওয়ার্ল্ড ওয়াইড তিনি বলেছেন, এটা মানুষের টেন্ডেন্সি। এবং এইটার জন্য আমরা বাকি জিনিসগুলো কেন ভুলে যাব, এই তো তিনি অন্যান্য তারপর ফারাক্কা, তিস্তা, হ্যাঁ তেন অনেক কিছু তিনি যুক্তি দেখালেন। কিন্তু আমার মনে হয়েছে এরকম যুক্তি তাহলে ভারতের কাছেও অনেক আছে, যেখানেও সে বিভিন্ন বিভিন্ন এটা সেটা করতে পারে। এবং এটা কোথাও গিয়ে জিওপলিটিক্যাল ব্যাপার, এরকম বন্ধুত্ব মানে একদম উই আর বেস্ট ফ্রেন্ডস এরকম কখনো হয় না, যেটা নর্মাল বন্ধুদের মধ্যে হয়। তো এটা দুটো দেশের মধ্যে সম্পর্ক, তো এরকম কূটনৈতিক সম্পর্ক লেগেই থাকবে, কিছু না কিছু হতেই থাকবে। তার মানে এটা না যে যেটা ভালো হচ্ছে সেটা আমরা ধামাচাপা দেবো বা ঢাকা দেবো বাদ বাকি পয়েন্টগুলোকে দেখে। কারণ যখন কলকাতার মানুষ সাপোর্ট করেছে তারা কিন্তু এত বিচার বিবেচনা করে করেনি, তারা ছাত্রদের দিকটা দেখেছে, তারা ফিল করেছে যে সত্যি এটা অনৈতিক, এটা অনাচার, এর জন্য আমাদের মুখ তোলা উচিত, মুখে আওয়াজ তোলা উচিত। এত কিন্তু তারা জিওপলিটিক্যাল ব্যাপার দেখেনি। তো কোথাও গিয়ে এটা আমার পিনাকি ভট্টাচার্যের মুখে খুব বেইমান মনে হলো, কারণ আমি এটা প্রপার ওয়ার্ড বেইমানি ইউজ করব, কারণ এত কিছুর পরে তিনি এটাকে জাস্ট কিছু এই করছেন না, অথচ সেই সময় বাংলাদেশে এত সাপোর্ট করেছে, এত ভালো তারা ব্যাপারটাকে ভালোভাবে নিয়ে যাবেন। আমাদের কমেন্ট বক্সে পুরো ভরে গেছিল যে আমরা এত সাপোর্ট করছি বলে বা কলকাতার মানুষদের এত পাশে রয়েছে বলে। তো এই যে এই জিনিসগুলো, এবং তিনি যে বললেন যে কলকাতা কিছু হাইলাইটেড মানুষ, এটা কিন্তু একদমই না। হয়তো হাইলাইটেড কিছু মানুষ হতে পারে রাস্তায় নেমেছে, বাট ডিজিটালি কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু শেষমেশ হাসিনার বিপক্ষে ছিল এবং ছাত্র সমাজের পক্ষে ছিল। আর যদি হাইলাইটেড হয়ে থাকে কোনো জায়গাতেই, কিন্তু পুরো দেশ কখনোই হয় না। ইভেন এটা এটুকু আমি তুমি জোর গলায় বলতে পারি, বাংলাদেশের যে এত বড় ছাত্র আন্দোলন হলো, বাংলাদেশের যতটা জনসাধারণ 100% কি রাস্তায় নেমেছিল? নিশ্চয়ই না, কিন্তু নৈতিক সাপোর্ট কিন্তু বাড়িতে বসেও অনেকে করেছে। তো সেরকম নৈতিক সাপোর্টটাও কিন্তু কাউন্ট করতে হয়। অ্যান্ড সেকেন্ডলি তিনি কিছু কমেন্ট দেখালেন যেখানে হচ্ছে বাংলাদেশে যখন বন্যা হয়েছে তখন নাকি আমাদের ভারতীয়রা অনেক হাহাহি করেছে, অনেক হিল্লি করেছে, স্পেশালি আমাদের কলকাতাবাসীরা বা পশ্চিমবঙ্গবাসীরা। তো সেটাও কিন্তু হাইলাইটেড। আমরা যদি আমাদের কলকাতা বা পুরো পশ্চিমবঙ্গে যদি 10 কোটি মানুষ দেখি না, তাতে হয়তো মাত্র কিছু লাখ, 2 থেকে 3 লাখ হয়তো সেই কমেন্টসে অংশগ্রহণ করেছে। তার মানে এটা ধরে নিতে পারি না যে হোল পুরো পশ্চিমবঙ্গবাসী উল্লাস করেছে। তো সেটাও কিন্তু হাইলাইটেড। তো তিনি যখন নিজে যে কথাগুলো বলছেন না, তাহলে তার এটাও খেয়াল রাখা উচিত যে প্রত্যেকটা ক্ষেত্রে ওটা যেন মেনটেন করতে পারেন, তার নিজের মতো সিলেক্টিভলি তিনি এটাতে আমার ভালো লাগছে তো আমি এটাতে এই ওয়ার্ডটা ইউজ করলাম, এটাতে নয় তো এটা করলাম না, এটা করলে কিন্তু হয় না। এবং তিনি নিজেকে যতটা বুদ্ধিমান ভাবে, হতে পারে তিনি বুদ্ধিমান, কিন্তু তিনি মনে করেন যে বাদবাকি সবাই বোকা বা বাদবাকি তারা তিনি যে যুক্তি দিচ্ছেন সেইভাবেই নেবে, কিন্তু বাদবাকিদেরও কিন্তু কোথাও গিয়ে সেই জায়গাটা রয়েছে, তারাও কিন্তু ধরতে পারে যে তিনি অ্যাকচুয়ালি কি করতে চাইছেন বা কি বোঝাতে চাইছেন। এবং আমার মনে হয়েছে তিনি প্রত্যেকটা ভিডিও এরকম উস্কানিমূলকই করে থাকেন, কোথাও না কোথাও তার এই উস্কানি সুপ্তভাবে বা প্রকাশ্যে থাকে, আজকে তো প্রকাশ্যেই ছিল। এবং আজকে তার ভিডিওর মধ্যে লাস্টের দিকে স্পেশালি কোথাও একটা অহম বোধটাও আমরা দেখতে পেলাম, এবং সেখানে দাঁড়িয়ে তিনি মানে নিজেকে নিজের আর কি যেভাবে ঢাক পাঠাচ্ছিল, মানে যে পিনাকি ধরলে এই হবে, পিনাকি ধরলে এই, আমাকে চেনেন না, হ্যাঁ এই জিনিসটা কোথাও একটু উইয়ার্ড লাগলো। আপনার যেভাবে স্ল্যাং ইউজ করছেন, আপনি একটা এত বড় প্ল্যাটফর্মে রয়েছেন, আপনার এত দর্শক, আপনাকে এতজন ফলো করেন, হয়তো কোথাও গিয়ে একটা খুব মানে ভারত বিদ্বেষী বা ভারত বা এই ধরনের কথাবার্তা বললে খুব মানে মানে অনায়াসেই ভিউজ কামানো যায় বা অনায়াসেই নিজের ভয়েসটা চারিদিকে ছড়িয়ে দেওয়া যায়, এটা খুব একটা সহজ মাধ্যম কোথাও গিয়ে। বাট সেখানে দাঁড়িয়ে সেটা যদি তিনি নাও করে থাকেন, আপনি বাংলাদেশের ভালো চান, আমি অবশ্যই বলছি, এবং বাংলাদেশ নিয়ে যাতে প্রগতিশীল বাংলাদেশ আপনি দেখতে চান সেটাও মানছি, কিন্তু আপনি মানে একটা জিনিস দেখার না
মানে বিভিন্ন মানুষের পার্সপেক্টিভ আলাদা আলাদা রকমের থাকে। আপনি যেন এখানে এই ভিডিওটায় কোথাও গিয়ে মনে হচ্ছেন যে আপনি নিজেকে বড় দেখাতে গিয়ে আপনি নিজের যে ভাবনা চিন্তা বা দৃষ্টিকোণটা না অন্যের উপর থুপে দিচ্ছেন। হ্যাঁ, মানে সেটা কোথাও গিয়ে একটা ইনফ্লুয়েন্স আপনি করতে পারেন, বাট তাদেরকেও তাদের তাদেরকেও তাদের বিচার বুদ্ধি দিয়ে ভাবার আর কি সেই অবকাশটা দিতে হবে। আপনি যেন আপনার পয়েন্ট অফ ভিউটাও কোথায় গিয়ে থুপে দিচ্ছেন এবং সেটাকেই মানতে বাধ্য করাচ্ছেন, এরকম একটা মনে হলো কোথাও গিয়ে। আর একটা জিনিস বলার কথা, আমি এটা আগেও বলেছি যে আপনারা যাই হয়ে যাক না কেন, মানে আপনাদের ভৌগোলিক গঠন এমন ভাবেই তৈরি হয়েছে, আপনারা চাইলেও কিন্তু মানে ভারতকে অস্বীকার করতে পারবেন না, বা ভারতকে বাইরে রেখে আপনাদের কোনো নীতি মানে সেইভাবে আপনারা প্রণয়ন করতে পারবেন না। কারণ কোথাও গিয়ে মানে প্রায় 90% আপনারা বাউন্ডারিজ কোথাও গিয়ে ভারতের সাথে শেয়ার করছেন, এবং ভারত একটা কোথাও গিয়ে বড় দেশ, এবং এখানে আপনারা যে দ্বিপাক্ষিক সম্পর্কের বা বন্ধুত্বের কথা বলছেন, সেখানে মানে আপনারা বলেন যে ভারত বেশি লাভবান হয়, বাংলাদেশ কম লাভবান হয়, বা বাংলাদেশকে কোথাও গিয়ে ভারত একটু ডমিনেট করে রাখে। তো এই জিনিসটা করার জন্য এখানে কিন্তু মানে মিডল ইস্টার্নের অনেক কান্ট্রি আছে যারা কিন্তু বাংলাদেশের থেকেও অনেক ছোট, কিন্তু তারাও কোথাও গিয়ে ভারতকে ডমিনেট করে রাখতে পারে তাদের সেই মানে ডিপ্লোম্যাটিক পাওয়ারটার জন্য। এইটা কোথাও গিয়ে মানে আপনাদের নিজেদের দেশের মানে কূটনীতিবিদ যারা রয়েছে তাদের কিন্তু মানে ব্যর্থতা কোথাও গিয়ে। তো আপনারা সেই জিনিসটাকেও একটু খেয়াল করুন যে মানে ভারতকে খারাপ বলার আগে আমাদের কোন জিনিসগুলো ল্যাক করছে। একদমই তাই। তো এটা কোথাও গিয়ে ভারতের একটা মানে ভালো দিক যে ভারত কূটনৈতিক ভাবে সফল হচ্ছে। এক্স্যাক্টলি। আর না, এখানে আমার যেন মনে হয়েছে তিনি পিনাকি ভট্টাচার্যের ভিডিওতে মানে ভারত সম্বন্ধে একটু যদি কিছু খুঁজে পান, মানে ভারতকে ইলিশ রপ্তানি করা হচ্ছে, মানে ভারতের কিন্তু কোনো দোষ নেই, ঠিক আছে, আমাকে রপ্তানি করা হচ্ছে, আমি বেচছি, আমার টাকা আছে, আমি কিনছি, তো এরকম একটা ব্যাপার। তো তিনি কোথাও ভারত ওভারটা দেখতে পান, তার একটা 20 মিনিটের লম্বা ভিডিও হয়ে যায়। তো আমি বুঝি না ভাই এত কিসের ভারতের প্রতি বিদ্বেষ তার মানে তিনি প্রচন্ড একটা নেগেটিভ এনার্জি স্প্রেড করেন। আমার মনে হয় না যে এতটাও হয়তো কিছু বলা দরকার, বা এতটাও একটা কিছু মানে কিছু একটা দরকার তিনি যতটা আর কি বলেন, এবং তিনি যেভাবে স্ল্যাং ইউজ করেন এর আগেও আমরা দেখেছি, এখনো তিনি দেখছেন, ইভেন তিনি ওপেন যেভাবে থ্রেট করছেন আমি যখন দেশে ফিরবো, এই ফিরবো, সেই ফিরবো। তো আমার না মনে হয় একটা মানুষের মহত্বটা কিন্তু তার বিনয়ে যে হাবভাব সেটাতে, তখনই কিন্তু মানে এটা আমরা জানি যে গাছ যত বড় হয় তত কিন্তু সে মাথা ঝুঁকে থাকে তার ডালপালা নিয়ে। তো এটা একটা প্রবাদ বাক্যও রয়েছে, কিন্তু সেটা কিন্তু তাকে দেখলে বোঝা না। তিনি অত্যন্ত নিজের ঢাক নিজে পেটান, এবং তিনি প্রচন্ড একটা অ্যাগ্রেসিভলি বিহেভ করেন, এবং মানে এটা আমার কোথাও গিয়ে একটা নেগেটিভ এনার্জি স্প্রেড করে। এবং তিনি ইয়াং জেনারেশনকে আমার মনে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে একটু ব্রেন ওয়াশ করার চেষ্টা করছেন, যাতে ও যেটা অবকাশই না থাকে আমার নিজের বুদ্ধি খরচ করে কিছু ভাবার। এক্স্যাক্টলি। আর আরেকটা ব্যাপার হচ্ছে মানে এখানে সরকার বিরোধী, মানে আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভে যদি বলি, এরকমই একজন ইউটিউবার রয়েছে ধ্রুব রাঠি বলে, তিনি জার্মানিতে বসে ইন্ডিয়া সরকারের বিপক্ষে আর কি ভিডিও বানান, কিন্তু সেখানে তিনি কিন্তু মানে এরকম বলেন না যে আমি যখন ইন্ডিয়া আসবো আমি দেখে নেব, আমি এই করে নেব, সেই করে নেব। সেখানে তিনি তার মানে যে বিরোধিতা করা এবং তার যে পয়েন্ট অফ ভিউ এবং সরকার যে বিফল কিছু ক্ষেত্রে বা সরকার যে হিপোক্রেসি গুলো দেখাচ্ছে সেইগুলো তিনি তুলে ধরেন, কিন্তু তিনি কিন্তু নিজের ঢাক পিটিয়ে তিনি বলেন না যে তিনি দেশে এলে দেখে নেবেন, তিনি এই করে নেবেন, আমাকে চেনেন তো এই করে নেবো, সেই করে নেবো, মানে এইগুলো মানে পাবলিক লেভেলে থ্রেট দেওয়া কোথাও গিয়ে। আপনারা হয়তো ধ্রুব রাঠিকে সবাই চিনবেন, তো এই জিনিসগুলো হয়তো তার ভিডিওতে দেখতে পাবেন না। তো এইখানেই হয়তো দুজনের পার্থক্যটা হয়ে যায়। এক্স্যাক্টলি। তো যাই হোক, দেখুন প্রত্যেকে নিজের দেশকে ভালোবাসে, ভালো চায়, অগ্রগতি চায়, সবটা আমরা মানছি। আমরাও প্রতিবেশী দেশ হিসেবে ডেফিনেটলি সবসময় বাংলাদেশের প্রতি শুভ কামনাই করি, এবং অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। সেটা যে সময় আসুক কেন, যখনই যেটা আমাদের মনে হয়েছে যেটা ঠিক সেটা ঠিক বলে, যেটা ভুল সেটা ভুল বলেছি, বা এই যে পিনাকি ভট্টাচার্যের বিরোধিতা আমরা করলাম বলে বা আমাদের খুব ভালো লাগলো না বলে এই না যে বাংলাদেশের আগের ভিডিওতে তো আমরা পিনাকি ভট্টাচার্যের সমর্থনও করেছি। এক্স্যাক্টলি, মানে তার সেখানে কথার যুক্তিটা আমাদের ঠিকঠাক লেগেছে, কিন্তু এখানে কিন্তু লাগেনি। তো সেটাই কিন্তু আমরা মানে বলতে চাইছি। তো আপনারা মানে আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, আমাদেরকেও নেগেটিভ কমেন্ট করতে যাওয়াকে জানি এই ভিডিওতে অনেক হয়তো নেগেটিভ কমেন্ট আসবে, তো করার আগে এটা একটু নিজেরা একটু ভাববেন যে আমরা কেন বললাম কথাটা, বা সত্যি কি তার যে 20 মিনিটের 16 মিনিটের ভিডিওটা ছিল সত্যি কি প্রত্যেকটা পয়েন্টে আপনারা এগ্রি করছেন, বা সত্যি কি এর কোনো ফাঁক ফোকর নেই। মানে এটাই বলার আমাদের তরফ থেকে যে আপনারা মানে তার কথাটা শোনার আগে নিজের আর কি ভাবনা চিন্তা বিচার বুদ্ধি বিবেচনা করে দেখবেন
এবং তারপরে কমেন্ট করবেন। এক্স্যাক্টলি। তো যাই হোক, আমরা এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট মানে মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার সাথে মানে সেটা থ্রুতে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন, তাহলে আমাকে শিলাজিৎ আর ওকে সুদীপ্তা হিসাবে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।